বিরাটিতে ইডির জালে এক বাংলাদেশি। 13 দিনের ইডি হেফাজতে ধৃত বাংলাদেশের বাসিন্দা আজাদ মল্লিক। লোক দেখানো আমদানি রফতানি ও মুদ্রা বিনিময়ের ব্যবসা ছিল তার। মুদ্রা বিনিময়ের আড়ালেই চলতো হাওলার মাধ্যমে টাকা পাচার, পাসপোর্ট জালিয়াতির মামলা। চাঞ্চল্যকর দাবি করল ইডি। আজাদের স্ত্রী ও ছেলে বাংলাদেশের খুলনায় বসবাস করে। আদালতের দাবি, কেন্দ্রীয় এজেন্সির 3টি ব্যাংক অ্যাকাউন্ট 2,60,00,000 টাকা জমা পড়েছে। দাবি ইডির, এই টাকার উৎস কি, কেন টাকা দেওয়া হয়েছিল, নেপথ্যে বা কারা? এর আগে 2022 সালে এয়ারপোর্ট থানার মামলায় ফরেনার্স অ্যাটাকে গ্রেপ্তার হয় আজাদ। খবর ইডি সূত্রে, গতকাল তার বিরাটির বাড়ি থেকে এ রাজ্যে ভোটার আধার কার্ড, পাসপোর্ট উদ্ধার হয়। গত 10 বছর ধরে সে পশ্চিমবঙ্গের বাসিন্দা বলল আজাদ। এবার মুর্শিদাবাদের ধুলিয়ানে বন্ধ দোকানে লেগেছে আগুন। 5 নম্বর ওয়ার্ডে পুড়ে ছাই হয়ে যায় কসমেটিক্সের দোকানটি। দোকান মালিকের দাবি, বাইরে থেকে পেট্রোল ঢেলে লাগানো হয়েছে আগুন। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, দুর্ঘটনাবশত দোকানে আগুন লেগেছে। এর সঙ্গে স্থানীয় অশান্তির কোনো রকম যোগাযোগ নেই। জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় জানিয়েছেন, প্রাথমিক তদন্তে শর্ট সার্কিটে আগুনটি লেগেছে, তাই অনুমান। ক্ষতিগ্রস্ত দোকানটি তৃণমূল পরিচালিত ধুলিয়ান পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমিত সাহার দাদা, ব্যবসায়ী প্রবীর সাহার। ঘটনাস্থল থেকে 3 কিলোমিটার দূরে তার বসবাস। তিনি আসার আগেই পুড়ে ছাই হয়ে যান দোকানটি বলে অনুমান। ওয়াকফ নিয়ে সুনামিতে সুপ্রিম কোর্টে মুর্শিদাবাদ। ওয়াকফ বিক্ষোভের নামে মুর্শিদাবাদে চলছে তাণ্ডব। উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। মামলার যখন আদালতে, তখন এই ধরনের হিংসা ঠিক নয়। অশান্তি নিয়ে আমি চিন্তিত, বললেন দেশের প্রধান বিচারপতি। অনেকে মনে হিংসা ছড়িয়ে চাপ তৈরি করেছে সলিসিটর জেনারেল। কারা চাপ তৈরি করেছে? কেন্দ্রের সওয়ালের বিরোধিতা কপিল সিবল। আমরা সিদ্ধান্ত নেব, জানিয়ে দিলেন দেশের প্রধান বিচারপতি। আইনের ভালো দিকও রয়েছে, সেগুলো আমরা সামনে আনবো, বললেন সিজিআই। মুর্শিদাবাদে অশান্তি নিয়ে সরাসরি অমিত শাহকে আক্রমণ করলেন মমতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পরিকল্পনাকারী, কন্ট্রোল করুন প্রধানমন্ত্রী। নেতাজি ইন্ডোরে ইমান মুওয়াজ্জেদের সভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশের সব থেকে ক্ষতি করেছেন নাকি অমিত শাহ। কালিদাসের মতো আচরণ করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মোদিজি চলে গেলে আপনাকে হামাগুড়ি দিতে হবে। নেতাজি ইন্ডোরে ইমান মুওয়াজ্জেদের সভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফে তোলপাড় রাজনীতি। মুর্শিদাবাদের অশান্তি আজ এবার কলকাতায় এসেছে। ভবানী ভবনের সামনে রাস্তায় বসে ঘর ছাড়ারা। একদিকে সেদিক ওয়াকফ অশান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সুপ্রিম কোর্ট, অন্যদিকে সেই দিনই অমিত শাহকে বেনজির আক্রমণ মুখ্যমন্ত্রীর। দিল্লিতে নিয়ে যান আক্রমণ বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা শামশেরগঞ্জে জোড়া খুনের প্রতিবাদ, শহীদ দিবস পালন করছেন বিজেপিরা। মুর্শিদাবাদে ফের বোমা বিস্ফোরণ, বিদ্ধ হয়েছে 2 শিশু। শামশেরগঞ্জে মাঠে খেলতে গিয়ে বোমা ফেটে জখম 2 শিশু। বল ভেবে বোমা হাতে নিতেই বিস্ফোরণ, দাবি প্রত্যক্ষদর্শীদের। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি 2 শিশু। খেলার সময় শিশু মাঠের পাশে রাখা বোমা সংস্পর্শে আসেই জখম হয়েছে বলে দাবি। কে বা কারা বোমা রেখেছিল খতিয়ে দেখছে পুলিশ, জানাচ্ছেন জঙ্গিপুর পুলিশ সুপার। এখনো তদন্ত চলছে। মমতার মন্তব্যে পাল্টা কটাক্ষ অধীরের। আপনার বিধায়কে বাড়ি ঘর ভাঙছে, কলকাতার বৈঠকে সেই কথা শোনাচ্ছেন। প্রশাসন, পুলিশ, সরকার তো আপনারই। বিএসএফ এর কথা বলছেন। কংগ্রেস হারুক বা জিতুক, মানুষের পাশে সবসময় দাঁড়ায়। কেউ আসছেন না জঙ্গিপুরে, শামশেরগঞ্জে, যেখানে মানুষের পাশে দাঁড়ান সেই সাহস কি আপনার আছে, নাকি চালাকি করছেন? বলছেন কংগ্রেস মমতার বিরুদ্ধে। শালবনী শিল্পের তালিকায় জুড়ে যাচ্ছে বিদ্যুৎও। 2000 একরের শিল্প তালুক জমিতে গড়ে উঠতে চলেছে তাপবিদ্যুৎ কেন্দ্র।
জিন্দাল গোষ্ঠীর একটি তাপবিদ্যুৎ প্রকল্পে শিলান্যাস করতে পশ্চিম মেদিনীপুরে পা রাখতে চলেছেন তিনি। মঙ্গলবার যোগা দেবেন দমকল সহ বিভিন্ন সরকারি প্রকল্পের একটি উদ্বোধনী অনুষ্ঠানে। এই বছর আয়োজিত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে থেকেই বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগের কথা ঘোষণা করেছিলেন জিন্দাল গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর সজন দিনদাল। এই মর্মে 16,000 কোটি টাকার বিনিয়োগ করবে তাদের শিল্প গোষ্ঠী। ঘরের কাছে চাকরির স্বপ্ন অধরাই থেকে যায় শালবনির বাসিন্দাদের। এবার নির্বাচনের আগেই তা পূরণ হবে। শালবনী শিল্পের তালিকায় জুড়ে যাচ্ছে বিদ্যুৎও। 2000 একরের শিল্প তালুক জমিতে গড়ে উঠতে চলেছে তাপবিদ্যুৎ কেন্দ্র। মমতাও আসবে সেখানে। সুড়ঙ্গের নাম গধার্ড বেস টানেল। 2016 সালে চালু হয় সেটি। ঠিকানা সুইজারল্যান্ডে। সুইস আল্পস পর্বতের নিচে দিয়ে গেছে সুড়ঙ্গটি। উত্তর ও দক্ষিণ ইউরোপকে যুক্ত করেছে। এটি বিশ্বের দীর্ঘতম রেল টানেল। এই টানেলে তৈরির কাজ শুরু হয় 1999 সালে। 12 বছর ধরে হয়েছে কাজটি। এর দৈর্ঘ্য 57.09 কিলোমিটার, অর্থাৎ কলকাতা থেকে কল্যাণীর দূরত্বের প্রায় সমান। এছাড়া জাপানে আছে এরকম আরও একটি দীর্ঘ রেল টানেল, যেটি জাপানকে যুক্ত করেছে হোংশু ও হোকাইডো দ্বীপপুঞ্জ একসাথে। জলের নিচে দিয়ে তৈরি সুড়ঙ্গের মধ্যে এটি সব থেকে দীর্ঘতম। মোট 17 বছর ধরে লেগেছিল কাজটি কমপ্লিট করতে। সুনামিতে এই টানেলের কোনো রকম ক্ষতি হয় না। ইউকের ডোভার এবং ফ্রান্সের কালাইকে সংযুক্ত করেছে যে টানেল, তার দৈর্ঘ্য 50.45 কিলোমিটার। ইংলিশ চ্যানেলের নিচে দিয়ে গিয়েছে এই টানেলটি। এটির দৈর্ঘ্য প্রায় 37.9 কিলোমিটার। বুধে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে যখন ওয়াকফ নিয়ে শুনানি চলছিল, ঠিক তার আগেই ওয়াকফ ইস্যুতে পাকিস্তানকে ধুয়ে দিল নয়াদিল্লি। মঙ্গলবার পাক প্রকাশনের ওয়াকফ মন্তব্য পাল্টা জবাব দিয়েছে সাউথ ব্লক। এমনকি ভারতের অভ্যন্তরীণ বিষয় নাক গলানোর অধিকার তাদের নেই বললেন তিনি। তার সংযোজন, তাদের উচিত অন্যদের দিকে নজর না দিয়ে নিজের দেশের সমস্যা সমাধান করা, নিজের দেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষা করা। জানা গিয়েছে ভারতের অন্দরে আইনি পরিণত হওয়া সংশোধিত ওয়াকফ সমস্যা হচ্ছে পাকিস্তানেরও। এমনকি এর মাধ্যমে সে দেশের সংখ্যালঘুদের মসজিদ, মাজার সহ সমস্ত সম্পত্তি থেকে উচ্ছেদ করার প্রচেষ্টাও চলছে। आप देख रहे हैं न्यूज UNI। दोस्त पुलिस और उसके सिपाहियों की ऐसी सच्चाई जिससे आप कभी रूबरू नहीं हुए होंगे। जो लड़े दूजे की खातिर वो जगत में वीर है। आओ सुने हम किस्सा उसका जो आज का करमवीर है। आतंकी और लुटेरों से ये चमन नहीं लुट पाएगा। खाकी वर्दी वालों का बलिदान व्यर्थ न जाए। वो सभी को राह दिखाता है, वो सभी के काम आता है, क्योंकि वो है दोस्त पुलिस। देखिए हर शनिवार सिर्फ चैनल